টেবিলের ওপর মজাদার মজাদার খাবার দেখে মিমের ক্ষুধা পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়ে গেল। ফলে আর অপেক্ষা না করে খাওয়া দাওয়া শুরু করলো মিম। খাওয়া দাওয়া শেষে মিম রুমে ঢুকতেই কুহুকে রুমের মধ্যে দেখতে পেল। কুহু মিমকে দেখেই বলে উঠল, কতদিন পর তোমার সাথে দেখা হলো মিম আপু, কেমন আছো তুমি? প্রতি উত্তরে মিম মুচকি হেসে বলে ওঠে, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো কুহু? প্রতি উত্তরে কুহু বলে উঠল আনন্দ সহিত, আমিও খুব ভালো আছি মিম আপু, কিন্তু তোমাকে দেখে এখন আমি ডাবল ভালো হয়ে গিয়েছি। তাহলে এক সপ্তাহের জন্য নতুন একটা মানুষ পেলাম গল্প করার জন্য। ওহ, কি শান্তি! কুহুর আনন্দ দেখে খুশি হয়ে গেল মিমও। তারপর কুহু মিমকে নিজের সামনে বসিয়ে রাজ্যের গল্প শুরু করে দিল। গল্পের এক পর্যায়ে কুহু মিমকে আদিত্যের বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলো। মিম প্রথমে না না করলেও পরে কুহুর জোরাজুরিতে বাধ্য হলো আদিত্যের বাড়ি যাওয়ার জন্য। অবশ্য আদিত্যের বাড়িতে আসারও উদ্দেশ্য রয়েছে মিমের। আদিত্যের বোন নদী আর কুহু একই কলেজে একসাথে পড়াশোনা করে। কুহুর সাথে মিম আদিত্যের বাড়িতে পৌঁছালে ড্রয়িং রুমের সোফায় একজন বয়স্ক মহিলাকে বসে থাকতে দেখে মিম। মিম জিজ্ঞাসা করবে উনিকে, তার আগেই কুহু কিছু না বলেই সেখান থেকে ছুটে চলে যায় সেই বয়স্ক মহিলার কাছে। আর বয়স্ক মহিলাটি কুহুকে উদ্দেশ্য করে প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, ওরে আমার কুহু রে, কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস রে তুই? কথাটা বলে কুহুকে জড়িয়ে ধরে। কুহু বলে ওঠে, আমি একদম ফিট আছি গো দাদু, তুমি কেমন আছো? প্রতি উত্তরে বয়স্ক মহিলাটি বলে ওঠে, আল্লাহ এই বুড়ো শরীরটা এখনো রহম করে বাঁচিয়ে রেখেছে। তা তোর সাথে ওই মেয়েটাকে রে? কুহু এক পলক মিমের দিকে তাকিয়ে বলে ওঠে দাদুকে, দাদু ওই আপুর নাম মিম, ছোট ভাবির আপন বোন। এবার কুহু মিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর এই সুন্দরী হলো আদিত ভাইয়া আর ননির দাদু। তবে হ্যাঁ, শুধু যে ওদের দাদু তা নয়, আমার বড় ভাইয়ার দাদু, ছোট ভাইয়ার দাদুও কিন্তু একদম জাতির দাদু। কথাটা বলেই কুহু ফিক করে হেসে ফেলল। তার কথা শুনেও মিমও হেসে ফেলল। দাদু মিষ্টি হেসে মিমকে কাছে বসতে বলল। মিমও হাসি মুখে ওনার পাশে বসলো। দাদু মিমের মাথায় হাত বুলিয়ে মিমের সম্পর্কে টুকটাক বিষয়ে জেনে নিলেন। তাদের কথার মাঝেই সিঁড়ি বেয়ে মধ্যবয়স্ক একজন মহিলাকে নামতে দেখলেন মিম। ভেবেই নিলেন উনি আদিতের মা। মহিলাটির পাশাপাশি দ্রুত বেগে হেঁটে এলো কম বয়সী একটি মেয়ে, হয়তো তার নামই নদী। সেই কম বয়সী মেয়েটাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে কুহু দৌড়ে গিয়ে সেদিকে গেল। মেয়েটিকে কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কুহু বলল, নদী দোস্ত, ইস কতদিন পর তোর সঙ্গে দেখা, তোকে কত মিস করেছি তা বলার বাইরে। আমি জানি কিন্তু তুই আমাকে একটু মিস করিসনি। কথাটা বলে কুহু তাকে ছেড়ে দিল। নদী এই পর্যায়ে কুহুর বাহুতে চাপড় মেরে কপট রাগ দেখিয়ে বলে উঠল, ঢং করিস না, তুই আমাকে না, বরং আমি তোকে মিস করেছি। জানিস, তোর জন্য আমি শপিং করতে যাইনি, এতদিন ওয়েট করেছিলাম তোকে নিয়ে যাব বলে। এদের দুজনের কথার মাঝে সেই মধ্যবয়স্ক মহিলাটি হাসি মুখে মিমের সামনে এসে দাঁড়ালেন। মিষ্টি হেসে বললেন, আমি আদ্রিস আর নদীর মা, তুমি মিম তাই না? এদিকে মিম বেশ অবাক হলো আন্টির মুখে নিজের নাম শুনে। মিমের যতদূর মনে আছে, মিমের নাম বলার সময় আন্টি এখানে এমনকি আশেপাশেও ছিল না। তাহলে উনি মিমের নাম জানলেন কি করে? এই নিয়ে মিম আন্টিকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই আন্টি বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। মিম সাথে সাথে নিজের ভদ্রতা দেখিয়ে আন্টিকে নাস্তার জন্য নিষেধ করবে তার আগেই কুহু অবলীলায় বলে ফেলল, হ্যাঁ হ্যাঁ, আমার প্রচন্ড খিদা পেয়েছে, নাস্তার ব্যবস্থা করো। কতদিন তোমার হাতে খাবার খাই না, ভাবছি আজকের ডিনার এখানেই করে যাব। এদিকে কুহুর কথা শুনে আন্টি ভীষণ খুশি হলেন। বেশ উৎফুল্ল গলায় বলে উঠলেন, বা কুহু, এত ভালো আইডিয়া তোর মাথায় এলো কি করে? একদম ঠিক আইডিয়া দিয়েছিস, আজকে তোরা আমাদের সাথেই ডিনার করবি। এদিকে আন্টির কথা শোনা মাত্রই মিমের অস্বস্তি লাগলো। এখানে রাত অবধি থেকে ডিনার করার মতো একটু ইচ্ছে নেই মিমের। এজন্য মিম দ্রুত সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, না না আন্টি, আমরা খাবো না, আমরা বাড়িতেই খেয়ে নেব, অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। এই বলে মিম আকুল চাহনিতে কুহুর দিকে চাইল, কিন্তু মিমের এ চাহনিতে সম্পূর্ণ উপেক্ষা করল কুহু এবং সে সহ উপস্থিত সকলে এমনভাবে হেসে উঠল যেন তারা কোনো কৌতুক শুনে ফেলেছে। আন্টি তো এক পর্যায়ে হাসতে হাসতে মিমকে বললেন, পাগল মেয়ে, এখান থেকে এক দৌড়ে ইমাদদের বাড়িতে যাওয়া যায়, আর তুমি আমার সন্ধ্যা হওয়ার অজুহাত দিচ্ছ। আর যাই বলো, তোমাকে আর কুহুকে ডিনার না করে যেতে দিচ্ছি না।
আজকে তোমরা দুজন এখানেই ডিনার করবে। আর ইমাদ বাড়িতে এলে তোমাকে সহ ওদের সবাইকে রাজকীয় স্টাইলের রান্না করে খাওয়াবো। বিয়ের পর একদিন ইমাদ আর নাফিসাকে রান্না করে দাওয়াত দিয়েছিলাম। নাফিসা সেদিন এসে বলেছিল আরও একদিন খাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তোমরা এখন বসো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টির এতগুলো কথা শুনে মিম ফের কিছু বলার সাহসই পেল না, বরং চুপচাপ বসে রইল। এদিকে আন্টি রান্নাঘরে যাবার পূর্বে নদীকে আদেশ দিয়ে গেল মিমকে যেন পুরো বাড়ি ঘুরিয়ে দেখানো হয়। এদিকে মায়ের নির্দেশে নদী সেই মুহূর্তে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মিমের কাছে এসে মিমের হাত ধরে দাঁড় করালো। তারপর মিমের হাত ধরে সিঁড়ির কাছে এসে তার হাতটা ছেড়ে দিয়ে বলল, নদী চলো আপু, আমাদের ছোট্ট এই রাজমহলটা তোমাকে ঘুরিয়ে দেখাই। কথাটা বলে পিছন ফিরে কুহুকে বলল, আমাদের সাথে আসার জন্য তোকে কি আলাদাভাবে ইনভিটেশন দিতে হবে? কুহু দাঁত কেলিয়ে সোফা ছেড়ে আস্তে আস্তে বলল, আসছি বন্ধু, আসছি। মুহূর্তেই কুহু তাদের সাথে যোগ দিল। অতঃপর তারা তিনজন সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নদী সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আসলে এ বাড়িটা দেখতে রাজমহলের মতো না, কিন্তু আমাদের সবার কাছে এ বাড়িটা ভালোবাসার পূর্ণ রাজমহলের চেয়েও কিছু অংশে কম নয়। আমি ছোট থাকতেই এ বাড়ি বানিয়েছিল বাবা, এজন্য এ বাড়ির সাথে আমার স্মৃতিও বেশি ও মায়াও বেশি। এদিকে নদী কথা বলে যাচ্ছে, অন্যদিকে মিম অবাক হয়ে চাহনিতে বাড়িতে দেখছে। বাড়িটির সাজসজ্জা যেমন সাধারণ তেমনি মার্জিত, এক নজরে পছন্দ হয়ে যাবার মতো একটি বাড়ি। তারা দোতলায় আসার পর কোনার একটি রুমে সামনে তাদের আনলো নদী। তারপর রহস্যময় ভাব নিয়ে বলল নদী, আপু তোমাকে শুরুতেই দেখাতে চলেছি রহস্যময় এক ঘর, যার কোনায় কোনায় লুকিয়ে আছে সাসপেন্স, যা তোমার গায়ের লোম পর্যন্ত দাঁড় করিয়ে দিবে। কথাটা বলেই নদী চট করে রুমটা লক খুলে রুমটা খুলে দিল। সাথে সাথেই মিম দেখতে পেল কাঠের টেবিল এবং রাসায়নিক বিভিন্ন সরঞ্জাম। সেই মুহূর্তে নদী ফিক করে হেসে বলল, এই হলো সেই সাসপেন্স রুম। বাবা আর ভাইয়ের কাছে এটি নর্মাল একটা ল্যাব হলেও আমার কাছে আস্ত একটা থ্রিলিং রুম। মিম বাড়িতে ল্যাব দেখে খানিক অবাক হয়ে গেল। তারপর নদীকে জিজ্ঞেস করলো, বাড়িতে ল্যাব করা রিস্কি না? কখনো কোনো রিয়াকশনে কিছু যদি হয়ে যায়? নদী ল্যাবের দরজা লক ঘুরিয়ে দরজাটা বন্ধ করে দিল আর পা ঘুরিয়ে বিপরীত দিকে হাঁটতে হাঁটতে বলল মিমকে, এই ল্যাবে তেমন কোনো কেমিক্যালই নেই যাতে রিয়াকশন হলে কোনো বিস্ফোরণ বা অন্য কিছু হবে। বাবা আর ভাইয়া দক্ষ হাতের ফার্মাসিস্ট, তারা বুঝে শুনেই এখানে সব এনেছে। মিম সাথে সাথে বলে ওঠে, ও আঙ্কেলও ফার্মাসিস্ট? নদী বলে ওঠে, হ্যাঁ বাবা ফার্মাসিস্ট, তবে অফিসিয়ালি এ নিয়ে কাজ করে না বাবা, শুধুমাত্র কোম্পানি যাবতীয় এ কাজের খোঁজ খবর রাখে বাবা, আর ভাইয়ার মেনলি রিসার্চ করে। নদীর কথায় মিম ভাবুক স্বরে ছোট্ট করে একটা জবাব দিল। ও। নদী একে একে দাদুর রুম, আঙ্কেল আন্টির রুম দেখালো, বাকি রইল আদিস আর নদীর রুম। তারই মধ্যে নদী মিম আর কুহুকে নিয়ে আদিসের রুমে ঢুকলো। আদিসের রুমে ঢুকেই নদী একরাশ ভালো লাগা নিয়ে বলল, এটা হলো আমার ভাইয়ার রুম, এবারই সবচেয়ে পছন্দের একটা রুম। আমারও রুম আমার কাছে অতটাও প্রিয় না যতটা আমার ভাইয়ার রুম আমার কাছে প্রিয়। ভাইয়ার গোছানো রুম, বিশেষ করে ভাইয়ার রুমে ব্যালকনিটা আমার সবচেয়ে ফেভারিট। কথাটা বলতে বলতেই নদী মিমকে নিয়ে ব্যালকনিতে চলে এলো এবং ব্যালকনিতে পা রাখার সাথে সাথে মিম কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। গ্রিল ছাড়া ব্যালকনিটা কৃত্রিম ঘাসের কার্পেটে ছেয়ে আছে। এক কোণায় রাখা আছে ছোট ছোট কয়েকটি গাছ এবং অপর কোণা ছেয়ে আছে অসম্ভব সুন্দর মাধবীলতা গাছে। কিন্তু গাছটির আসল সৌন্দর্য শুভ্র লাল ফুলের অধিকাংশ স্থান পেয়েছে আদিসের ব্যালকনিতে। মিম গাছটির দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। মাধবীলতা ফুলের এই অপরূপ সৌন্দর্য দেখে মিমের সর্বাঙ্গ মুগ্ধতায় ছেয়ে গেল। খানিক বাদে কৌতূহল বশত মিম জিজ্ঞেস করল, এটা কি মাধবীলতা ফুলের সময়? নদী হয়তো কুহুর সাথে গল্পে মশলুল ছিল, এই কারণে প্রথম দফায় প্রশ্নটা শুনতে পেল না। মিম আবার নদীকে জিজ্ঞেস করলো, ফলে মিম এবার শুনতে পেল আর বলল, এই গাছটি সময়ে অসময়ে ফুল দেয় আপু। এই ফুলে অন্যান্য গাছ হয়তো এক সময়ে ফুল দেয়, কিন্তু আমাদের এই গাছটা একদম অন্যরকম, মোটামুটি সারা বছরই ও ফুলে ফুলে ভরে থাকে। এই জন্যই আমার ভাইয়া, বিশেষ করে ভাইয়ার ফেভারিট ফুল গাছ এটা। আমরা দুজনেও। নদী তার কথা শেষ করতে পারল না আর, তার পূর্বেই নিজ হতে আন্টির কণ্ঠস্বর শুনতে পেল তারা। আন্টি নদীকে ডাকছে উপরে নাস্তা নিয়ে আসার জন্য। আন্টির ডাক শুনে নদী আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল।
তার পিছে পিছে গেল কুহুও।